অনেক খুশি লাগছে। আমি মা হব। সৃষ্টিকর্তা, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এত বড় উপহার দেওয়ার জন্য। ছানারা বাইরে আসলে তো আমি খাবার খুঁজতে যেতে পারবো না। আমি বরং দেরি না করে এক্ষুনি নদী থেকে কিছু খাবার নিয়েও আসি আর খেয়েও আসি। যে কথা সেই কাজ। মা হাঁস তার ঘরের দরজা ভালো করে লাগিয়ে নদীর দিকে চলতে থাকে। কিছুক্ষণ পর মা হাঁস ফিরে আসে আর ডিমদের দিকে তাকিয়ে বলতে থাকে, সোনারা, আমি এসে পড়েছি। এবার তোদের আর কোনো চিন্তা নেই। আমি এক্ষুনি তোদের খাওয়া দাওয়া শুরু করছি। কিছুক্ষণ পর হাঁসের 7টা ডিম থেকে একটা কালো ছানা বেরিয়ে আসে। 7 কালো ছানাকে দেখে হাঁস বলতে থাকে, আমার লক্ষ্মী সোনারা বেরিয়ে এসেছে। আজকে থেকে আমাকে আর একা থাকতে হবে না। তোরা কালো হয়েছিস তো কি হয়েছে, আমি তোদের নিজের মতো করে বড় করব। আজ তোদের বাবা থাকলে অনেক খুশি হতো। মা, ও মা, তুমি কাঁদছো কেন? আমাদের অনেক ক্ষুধা লেগেছে মা, আমাদের খেতে দাও। হ্যাঁ হ্যাঁ রে মা, এই তো তোদের খাবার দিচ্ছি, বস তোরা। মা হাঁস তার আলমারি থেকে খাবার বের করে 7 কালো ছানাকে খাবার খেতে দেয়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। 7 কালো ছানা কিছুটা বড় হয়। একদিন সকালবেলা, মা, আমরা তো এখন বড় হয়েছি। তুমি কোন দিন আমাদের নদীতে নিয়ে যাবে? আমার অনেক সাঁতার কাটতে ইচ্ছে করছে মা। মা, তুমি আজকে আমাদের তোমার সাথে নিয়ে যাবে। বাড়িতে থাকতে আমাদের আর ভালো লাগে না। বলো না মা, নিয়ে যাবে? হয়েছে হয়েছে, আর আন্দোলন করতে হবে না। চল বের হ তোরা। ইয়ে, কি মজা কি মজা, আমাদের নদীতে নিয়ে যাবে। মা, আমাদের নদীতে নিয়ে যাবে। চলো সবাই তাড়াতাড়ি করো। মা হাঁস তার 7 কালো ছানাকে নিয়ে নদীতে যায়। ওরা নদীতে অনেক মজা করে। কিছুক্ষণ পর, এই ছানারা, চলো, অনেক হয়েছে, এখানে আর থাকা যাবে না। মা হাঁস ছানাদের নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। দূর থেকে যজ্ঞ কাক কালো 7 ছানাকে দেখে আর বলতে থাকে, আরে, এসব আমি কি দেখছি? 7টা কালো হাঁসের ছানা, তাও আবার এই নদীর পাড়েই থাকে। ওরে ওরে যজ্ঞ, তুই তো ইগলের সাথে বন্ধুত্ব করার একটা সুযোগ পেয়ে গেছিস। চল চল, ইগলের বাড়িতে চল। কি ব্যাপার রে যজ্ঞ, এমন করে হাঁপাতে হাঁপাতে এখানে কি চাই তোর? আমার কিছু চাই না দাদা, আমি তোমার সুখবর দিতে এসেছি গো, সুখবর। সুখবর? হঠাৎ আমাকে? তা কি বল শুনি। দাদা, নদীর পাড়ে এক মা হাঁস থাকে। ওই মা হাঁসের 7টা ছানা আছে জানো। তাও আবার কি নাদুস নুদুস। তুমি ওদের খেয়ে অনেক মজা পাবে। সত্যি বলছিস? চল চল, আমি এক্ষুনি যাবো ওই হাঁসের ছানাদের খেতে। আরে দাঁড়াও দাঁড়াও দাদা, এত ভালো খবরের বিনিময়ে আমি তোমার কাছে কিছু চাই। দেখ যজ্ঞ, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। আমি তোকে টাকা পয়সা দিতে পারবো না। আরে দাদা, আমি তোমার কাছে টাকা পয়সা চাই না তো। আমি চাই তুমি আমার সাথে বন্ধুত্ব করো। ও, এই ব্যাপার। তবে বেশ, আজ থেকে তুই আমার ঘনিষ্ঠ বন্ধু। তো যোগ্য বন্ধু, চল এবার ওই হাঁসের ছানাদের কাছে। আমার যে আর তর্স হয়েছে না। যজ্ঞ আর ঈগল উঠতে থাকে। এদিকে মা হাঁস তার ছানাদের নিয়ে ঘরে প্রবেশ করে। কিছুটা দূরে ঈগল আর যজ্ঞকে দেখে মা হাঁস বলতে থাকে, আরে আরে, এই ইগল আর কালো কাক এদিকে আসছে কেন? ওরা আবার আমার ছানাদের খেতে আসছে না তো? না না, আমি আমার ছানাদের কিচ্ছু হতে দিব না। এক্ষুনি এদের লুকাতে হবে। ছানারা, এদিকে এসো, এই আলমারির পিছনে লুকিয়ে পড়ো। কেন মা, কি হয়েছে? এত আস্তে দেখাচ্ছে কেন তোমাকে? এখন কথা বলার সময় নেই রে মা, তোরা এখানেই থাকবি। বাইরে যাই হোক, তোরা বের হবে না কিন্তু। এই হাঁস, তাড়াতাড়ি তোর 7 ছানাকে নিয়ে বাইরে বেরিয়ে আয়। দেরি করলে খবর খারাপ হবে। কি ইগল দাদা, কেন এভাবে ডাকছো? তুই একা কেন? তোর 7 ছানা কোথায়? ওদের আমার কাছে নিয়ে আয়, আমি ওদের খাবো। ইগল দাদা,
কে বলেছে তোমাকে আমার ছানা আছে? আমার তো কোনো ছানা নেই। বিশ্বাস করো, আমি সত্যি বলছি। ঈগল বন্ধু, এই হাঁস মিথ্যে বলছে। আমি নিজের চোখে দেখেছি কালো কালো 7টা ছানা। বিশ্বাস না হলে আমার ঘরে খুঁজে দেখতে পারো। ঈগল যোগু হাঁসের ঘরে প্রবেশ করে আর ছানাদের খোঁজে, কিন্তু ওরা ছানাদের কোথাও খুঁজে পায় না। ঈগল অনেক রেগে যায়। এদিকে যোগু বলতে থাকে, রাগ করো না বন্ধু, হাঁসের ছানা খুঁজে পাওনি তাতে কি হয়েছে? তুমি ওকে খেয়ে ফেলো। ঠিক বলেছিস। না না, এমনটা করো না দাদা, দয়া করে এমনটা করো না। ঈগল মা হাঁসের উপর আক্রমণ করে আর মা হাঁসকে খেয়ে ফেলে। চল যোগু, আমরা আবার আসবো হাঁসের ছানাদের খুঁজতে। ঈগল আর যোগু চলে যায় আর হাঁসের ছানারা বাহিরে বেরিয়ে আসে আর সবাই অনেক কান্না করে। মা, কেন এভাবে আমাদের বাচ্চাদের নিজের জীবন দিয়ে দিলে? এখন আমরা কিভাবে থাকবো তোমাকে ছাড়া? বন্ধু, এখন এখানে থাকা যাবে না। ইগো তো বলে গেল যে ও আগামী আসবি। চলো সবাই, এখন এখান থেকে নিরাপদ জায়গায় যেতে হবে আমাদের। 7 কালো ছানা কাঁদতে কাঁদতে বিউটির বাড়ির সামনে আসে আর বিউটির কাছে আশ্রয় চায়। এই তোরা এখানে কেন রে? চল ভাগ এখান থেকে। কালের দল কোথাকার, তোদের মতো কালীকে আশ্রয় দিলে আমার ঘরে অমাবস্যা নেমে আসবে, বুঝেছিস? এই বলে বিউটি তার ঘরের দরজা বন্ধ করে দেয়। ছানারা কাঁদতে কাঁদতে টুনির বাড়ির সামনে যায়। কি ব্যাপার হাসির ছানা, তোরা কাঁদছিস কেন? কি হয়েছে তোদের, বলতো আমাকে। প্রথম হাঁসের ছানা ঈগল আর যোগুর কথা সবটা টুনিকে খুলে বলে। ইগল, ইগল আমাদের ভাগ্যে খেয়ে ফেলেছে। সোনারা, কাঁদিস না তোরা, আজ থেকে আমি তোদের মা, আর তোরা আমার সাথে আমার ঘরেই থাকবি। এবার আয় তো তোরা, এক এক করে আমার পিঠে ওঠ, আমি তোদের ঘরে নিয়ে যাই। টুনি পিঠে করে সব ছানাদের ঘরে রাখে। এভাবেই বেশ কয়েকদিন কেটে যায়। একদিন ঈগল আর যোগু কাক উঠতে থাকে আর ঈগল বলতে থাকে, যোগু, এবার তুই ঠিক দেখেছিস তো হাঁসের 7 কালো ছানা টুনির ঘরে আছে? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই দেখেছি বন্ধু, তুমি তাড়াতাড়ি চলো। যোগু আর ঈগল সোজা টুনির ঘরে প্রবেশ করে। টুনি আর হাঁসের ছানারা অনেক ভয় পেয়ে যায়। এ কি, তোমরা এখানে কি চাই? চলে যাও, চলে যাও এখান থেকে। চলে যেতে তো আসিনি, আমি এদের খেতে এসেছি। অনেক দিনের তৃষ্ণা, এদের খেয়ে নিবারণ করবো আজ। ছানারা, তোরা ভয় পাস না, এই ঈগল তোদের মাকে কেড়ে নিয়েছে। তোরা লাঠি তুলে নে আর সাহসিকতার সাথে প্রতিশোধ নে। এরপর কালো ছানারা সবাই লাঠি তুলে নেয় আর ঈগল ও যোগুকে মারতে থাকে। ওরা মারতে মারতে ঈগল আর যোগুকে মেরে ফেলে। আজ আমাদের মায়ের একটু শান্তি পাবি। টুনি মা, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের এতটা সাহস জোগানোর জন্য। এরপর থেকে টুনি ছানাদের নিয়ে বেশ সুখেও দিন কাটাতে থাকে। যজ্ঞ, অনেক বেলা হয়েছে, ক্ষুধার জ্বালায় আর বসে থাকতে পারছি না। ঘরে কোনো খাবার নেই, তাড়াতাড়ি চলো বনে খাবার খুঁজতে যাই। কি বললে? ঘরে কোনো খাবার নেই মানে? কালকে যে অনেকগুলো শস্য দানা আনলাম, সেগুলো কোথায়? কোথায় আবার? আমার পেটে? তোমার পেটে কি কুয়ো হয়েছে নাকি যে এত খাবার নিমিষে শেষ করে দিলে? তুমি এত খাবার খাও, আগে জানলে রান্না করবে নাকি খাবার খুঁজতে যাবে বলো তো? ওইদিকে মনে হয় বনের পাখিরা সব খাবার শেষ করে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ, চলো তাড়াতাড়ি চলো। যোগ্য কণিকা বনে খাবারের খোঁজে উঠতে থাকে। ওরা উঠতে উঠতে এদিক ওদিক তাকাতে থাকে। অনেকক্ষণ খোঁজার পর ওরা একটা গাছের ডালে বসে আর বলতে থাকে, যোগ্য, এদিকে কোনো খাবারই পেলাম না। মনে হয় আমাদের আগে এখানে অন্য পাখি এসেছিল। চলো আমরা অন্য জায়গায় যাই। হ্যাঁ, ঠিকই বলেছো, চলো নদীর পাড়ে যাই। মন বলছে শস্যদানা ওখানেই পাবো। ওরা উঠতে উঠতে নদীর পাড়ে আসে, কিন্তু নদীর
পাড়েও কোনো খাবার পায় না। যজ্ঞ, নদীর পাড়ে তো কোনো খাবার পেলাম না, কি করব এবার? তাহলে কি আজকে না খেয়ে থাকতে হবে? বড় চোখওয়ালা কবুতর গাজর চাষ করেছে, আজ আমরা কবুতরের জমি থেকে গাজর চুরি করব। চলো, তাড়াতাড়ি চলো কণিকা। ওরা দুজনে উঠতে উঠতে কবুতরের গাজর জমিতে আসে, কিন্তু জমিতে কোনো গাজরই ছিল না। হাই হাই, এই তুমি কোথায় নিয়ে আসলে? যজ্ঞ, এখানে তো কোনো গাজরই নেই, পুরো জমি ফাঁকা পড়ে আছে। এমন খাবার সংকটে পড়তে হবে, আগে জানলে কালকে সব খাবার খেয়ে শেষ করতাম না গো। এখন তোমার জন্য আমাকেও না খেয়ে থাকতে হবে। যজ্ঞ আর কণিকা এদিক ওদিক তাকাতে থাকে। জমির এক কোণে একটা গাজর ছিল। যজ্ঞ গাজরটা দেখে কণিকাকে বলতে থাকে, কণিকা, চিন্তা করো না, ওই দেখো একটা গাজর অবশিষ্ট আছে, চলো গাজরটা তুলে দুজনে ভাগ করে খাবো। যজ্ঞ কণিকা খুশি মনে গাজরের সামনে যায়। আরে যজ্ঞ, দাঁড়িয়ে আছো কেন? তাড়াতাড়ি গাজরটা তোলো, কবুতর এসে পড়লে বিপদ হয়ে যাবে। যজ্ঞ যেই না গাজরটা হাতে তুলে নেয়, তখনই গাজরটা কাটতে কাটতে বলতে থাকে, এ কি করলে তোমরা? তোমরা কেন আমাকে মাটি থেকে তুললে? তোমরা আমার কোনো ক্ষতি করো না, আমাকে আমার জায়গায় রেখে দাও, তোমরা এখান থেকে চলে যাও। যজ্ঞ, এখানে মনে হয় ভূত আছে, আমি কারো কান্না মিশ্রিত কণ্ঠ শুনতে পাচ্ছি। বাঁচতে চাইলে পালাও যজ্ঞ, পালাও। আমিও শুনেছি কণিকা, আর এক মুহূর্ত দেরি করো না, চলো। ওরা গাজরটা নিয়ে উঠতে থাকে। যজ্ঞর পা থেকে গাজরটা আবারও কথা বলে ওঠে, আমাকে নিয়ে কোথায় যাচ্ছ তোমরা? ছাড়ো, ছাড়ো আমাকে, আমার যে ভয় করছে। যজ্ঞ, মনে হয় ভূতটা আমাদের পিছু পিছু আসছে। জোরে জোরে ওড়ো যজ্ঞ, জোরে জোরে ওড়ো। ওরা অনেক জোরে উড়তে থাকে। কিছু দূরে এসে যজ্ঞ বলতে থাকে, কণিকা, আর তো আওয়াজ পাচ্ছি না, মনে হয় ভূতটা পালিয়েছে। চলো এখানে বসে গাজরটা খাই। ওরা দুজনে মাটিতে নামে। ওরা যে গাজরটা খেতে ধরে, তোমরা আমাকে খেও না, আমাকে খেলে আমি মরে যাব। আমি তোমাদের সাহায্য করব, বলো তোমাদের কি সাহায্য চাই? কি গাজর কথা বলছে কণিকা? দেখো কণিকা, দেখো, এই নিজে ছোট্ট একটা গাজর হয়ে নাকি আবার আমাদের সাহায্য করবে। আমরা কোনো সাহায্য চাই না, আমাদের ক্ষুধা লেগেছে আর আমরা এখন তোকে খাবো। আমি তোমাদের খাবার দিব, আসলে আমি একটা জাদুই গাজর, তবুও ছেড়ে দাও আমাকে। পরে হাস্যকর, এতটুকু গাজর নাকি জাদুই, আবার আমাদের খাবারও দিবে। যজ্ঞ, আর দেরি না করে আমাকে তাড়াতাড়ি দাও তো, আমি এক কামড় বসাই একে। আমাকে খাবি তাই না? তোদের খাওয়ার সব পূরণ করছি, দাঁড়া বেটারা। ওরে বাবা রে, আমার গাল ফেটে গেল। যজ্ঞ, এই গাজর তো সত্যি জাদুই। যজ্ঞ, আর মার খেতে পারছি না, চলো পালাই। যজ্ঞ আর কণিকা ওখান থেকে পালিয়ে যায়। আর গাজর চিৎকার করে বলতে থাকে, এই যেও না, যেও না, আমাকে পুনরায় মাটিতে রোপণ করো, নইলে যে আমার ক্ষতি হবে। গাজর ওখানেই পড়ে থাকে। অন্যদিকে হাঁস আর তার স্ত্রী বনের রাস্তা দিয়ে হাঁটছিল। নতুন বন, থাকার কোনো জায়গা নেই, এই বনের কোনো কিছু চিনি না আমরা। হাঁস, কি করবে তুমি এখন বলো তো? আমি যে ক্ষুধায় অনেক ক্লান্ত হয়ে পড়েছি, আর হাঁটতে পারছি না। গিন্নি, আর একটু কষ্ট করে সামনে চলো, আমি তোমাকে খাবার খুঁজে দিব। ওরা দুজনই সামনে চলতে থাকে। কিছু দূর যাওয়ার পর ওরা ওই গাজরটাকে কুড়িয়ে পায়। হাঁস গাজরটা হাতে নিয়ে বলতে থাকে, গিন্নি, তোমার না অনেক ক্ষুধা পেয়েছে, তুমি বরং এই গাজরটা খেয়ে নাও, তারপর একটা ঘর খুঁজে পেলে অনেক খাবার খাওয়াবো। হাঁসের স্ত্রী গাজরটা খাওয়ার জন্য হাতে নেয়। আর তখনই গাজরটা কথা বলে ওঠে, আমাকে খেও না, আমি একটা জাদুই গাজর, আমাকে খেলে যে আমি মরে যাব, তোমরা আমাকে সাহায্য করো।
তুমি জাদুই গাজর, কিন্তু আমরা তোমাকে কি করে সাহায্য করব? আমরা নিজেরাই তো অসহায়। অন্য বন থেকে এই বনে নতুন এসেছি। কঠিন কোনো সাহায্য চাই না বন্ধুরা, শুধু আমাকে মাটিতে রোপণ করে দাও। উপরে আমার দম বন্ধ হয়ে আসছে। চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাকে এখানে রোপণ করছি। তোমাদেরকে অনেক ধন্যবাদ। বলো, তোমাদের কি চাই? তোমরা যা চাইবে আমি তাই দিব। এই বনে থাকার জন্য আমাদের নতুন একটা ঘর দাও। আজ থেকে এই গাছের বাড়ি তোমাদের দুজনের। তোমাদের কোনো বিপদ হলে আমাকে বলবে, আমি এখানে আছি। হাঁস আর তার স্ত্রী গাছের ঘরে প্রবেশ করে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন কণিকা যজ্ঞকে বলতে থাকে, যজ্ঞ, জানো আমরা যে গাজরটাকে ফেলে দিয়েছি, সেই গাজরটা দুটো হাঁসকে জাদু করে একটা গাজর বাড়ি দিয়েছে গো। আর দুই হাঁস অনেক সুখে সেই বাড়িতে বাস করছে। সত্যি বলছো? তাহলে আর দেরি কিসের? এক্ষুনি চলো, আমরা ওই গাজরের কাছে সোনা দানার একটা বাড়ি চাইবো। যজ্ঞ আর কণিকা গাজরের কাছে আসে আর বলতে থাকে, এই গাজর, সেদিন তোকে ছেড়ে দিয়েছি, কিন্তু আজ ছাড়বো না। আমাদের হাত থেকে বাঁচতে চাইলে তাড়াতাড়ি আমাদের সোনা দানা আর একটা বাড়ি দে। লোভীর দল, তোরা আবার এসেছিস? সেদিনের শাস্তির কথা ভুলে গেছিস তোরা? দাঁড়া, দেখাচ্ছি মজা আজ তোদের। যজ্ঞ, এখানে আসার আগে আমাদের শাস্তির কথা মনে করা উচিত ছিল গো। আমি আজকে পুনরায় গালে মার খেতে পারবো না। চলো পালাই। যজ্ঞ আর কণিকা ওখান থেকে পালিয়ে যায়। দূর, আর ভালো লাগে না। লেখাপড়া শেষ করে কি না এই কলা গাছের পরিচর্যা করতে হচ্ছে আমাকে। হ্যাঁ, কোথায় বড় চাকরি করব, গাড়ি কিনবো, ভালো একটা বাড়ি করব, তা না পড়ে আছি এই কলা গাছ নিয়ে। ইস, যদি রাতারাতি আমি বড়লোক হতে পারতাম তবে কি ভালোই না হতো। রোজ রোজ মরার খাটুনি আর খাটতে ভালো লাগে না আমার। কি গো কালু দাদা, আমি সারা বনে তোমাকে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, আর তুমি কিনা এখানে বসে বকবক করছো। শোনো কালু দাদা, আমার পরিবার আমার বিয়ের জন্য ভালো পাত্র খুঁজছে। এখন যদি তুমি আমার বাড়িতে বিয়ের কথা না বলো, তবে কিন্তু তোমার সাথে আমার বিয়েটা আর কিছুতেই হবে না। তাড়াতাড়ি তোমার একটা চাকরির ব্যবস্থা করো, নয়তো সারা জীবনের তরে আমাকে হারাতে হবে বললাম। আরে কাকুলি, আমি কি আর কম চেষ্টা করছি নাকি? হাতে টাকা থাকলে সে কবেই ডাক্তারি পড়তে বিদেশে যেতাম, কিন্তু সে কপাল যে আমার নেই কাকুলি। টাকার অভাবে আমার প্রতিভাটা নষ্ট হয়ে যাচ্ছে। শোনো দাদা, আমি বলি কি, তুমি বরং বনের পাখিদের থেকে অর্থ সাহায্য চাও। এই বনে তো কোনো হাসপাতাল নেই, তাই তোমার ডাক্তারি পড়ার কথা শুনে নিশ্চয় তারা তোমাকে অর্থ দিয়ে সাহায্য করবে। তাই একবার তাদেরকে বলেই দেখো না। কথাটা কিন্তু মন্দ বলিসনি রে কাকুলি। একবার আমার স্বপ্নটা পূরণ হলে আমি তোকে বিয়ে করব, বুঝেছিস? ভাব, তুই তখন কত বড়লোক ঘরের বউ হবি। আহ, কি যে বলো না কালু দাদা। চলো তো চলো, এবার আমরা সব পাখিদের কাছে যাই। এই যে তোমরা শোনো সবাই, তোমরা তো জানোই আমার মা কতটা গরিব, তাই টাকার অভাবে আমার মা আমাকে ডাক্তারি পড়াতে পারছে না। এদিকে আমাদের বনে তো কোনো ভালো ডাক্তার নেই, তাই আমি যদি ডাক্তারি পড়া শেষ করে ভালো ডাক্তার হতে পারি, তাহলে তোমাদের সবার উপকার করতে পারবো। কোনো পাখি অসুস্থ হলে তাকে বিনা চিকিৎসায় মারা যেতে হবে না। তাই আমি বলি কি, তোমরা যদি পাখিরা মিলে আমাকে কিছু অর্থ দিয়ে সাহায্য করতে, তবে আমি ডাক্তার হতে পারতাম। বলো না, তোমরা সবাই কি আমাকে অর্থ দিয়ে সাহায্য করবে? আরে বাহ, এটা তো অনেক ভালো কথা। সত্যি আমাদের বনে তো ভালো একজন ডাক্তার দরকার। কি বলো তোমরা? কালু দাদা কিন্তু একদম ঠিক কথাই বলেছে। চলো আমরা সবাই মিলে চাঁদা তুলে কালু দাদাকে সাহায্য করি। টুনির কথায় বনের পাখিরা কালুকে টাকা দিয়ে সাহায্য করতে রাজি হয়।
এরপর বনের সব পাখিরা মিলে চাঁদা তুলে অনেকগুলো টাকা কালুর হাতে দেয়। আর সবার দেয়া টাকা নিয়ে কালু ডাক্তারি পড়তে যায়। বিদেশে যাওয়ার আগে সব পাখিরা মিলে কালুকে বিদায় জানায়। সাবধানে যাও কালু দাদা, আর তাড়াতাড়ি ভালো একজন ডাক্তার হয়ে ফিরে এসে বনের পাখিদের সেবা করো। কালু দাদা, আমি তোমার ফেরার অপেক্ষায় থাকবো। তুমি ছাড়া আমি আর কাউকে বিয়ে করব না। তুমি সাবধানে থেকো গো। তুই চিন্তা করিস না রে, আমি ফিরে এসে তোকেই বিয়ে করব, বুঝেছিস? এরপর কালু ডাক্তারি পড়তে বিদেশে চলে যায়। বনের পাখিরা যে যার মতো করে দিন কাটাতে থাকে। আর কাকলি কালু কাকের ফেরার অপেক্ষায় দিন গুনতে থাকে। এভাবেই কেটে যায় 4টি বছর। চার বছর পরে কালু কাক একজন ভালো ডাক্তার হয়ে বনে ফিরে আসে। বনের পাখিরা কালুকে দেখে ভীষণ খুশি হয়। আরে বাহ, অবশেষে আমাদের সবার দুঃখ ঘুচলো। এতদিনে আমরা আমাদের বনে যোগ্য একজন ডাক্তার পেলাম। এবার আর আমাদের কাউকে বিনা চিকিৎসায় মরতে হবে না। সব পাখিরা টুনির এমন কথায় সম্মতি জানায়। আর সব পাখিরা যে যার মতো বাড়িতে চলে যায়। এদিকে কালু কাক, আরে আমি এত কষ্ট করে ডাক্তারি শিখেছি, বনের এই পাখিদের চিকিৎসা করে আমাকে অনেক টাকা কামাতে হবে। তাহলে আমি খুব তাড়াতাড়ি বড়লোক হতে পারবো। হা হা হা। এখন আমি একজন সফল ডাক্তার হয়েছি, তাই এই বনের পাখিদেরকে আমি হাতের ইশারায় নাচাতে পারবো। হ্যাঁ। এভাবেই সেই দিনটি কেটে যায়। পরের দিন সকালবেলা শালিক কালু কাকের বাড়িতে আসে। আর কালু কাকের দরজায় কড়া নাড়তে থাকে। কালু ভাই, বাড়িতে আছো? সাড়া দাও, দরজাটা একটু খোলো না গো কালু ভাই। কি হয়েছে এটা কি? সাত সকালবেলা এভাবে রাখছো কেন? খেয়ে দিয়ে তোমার আর কাজ নেই নাকি? হ্যাঁ, কি হয়েছে? কালু ভাই, আমার মেয়েটার খুব জ্বর হয়েছে। কাল রাত থেকে কিছুতেই জ্বর কমছে না। তুমি তো ডাক্তার, তাই বলছি একবার আমার মেয়েকে দেখতে একটু আমার সাথে আমাদের বাড়িতে চলো না গো কালু ভাই। যত সব, কি ভেবেছো কি? হ্যাঁ, তোমাদের টাকায় ডাক্তার হয়েছি বলে যখন তখন মাথা কিনে খাবে? হ্যাঁ না বাবু, আমি এই সাত সকালবেলা কিছুতেই তোমার বাড়ি যেতে পারবো না। তুমি বরং তোমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো, বুঝেছো? যাও। ও কালু ভাই, ও খুবই অসুস্থ গো, চলো না একটিবার। ও যে কিছুতেই এখানে আসতে পারবে না। শালিক কালু কাকের কাছে অনেক কাকুতি বিনতি করে। তারপর কালু কাক শালিকের মেয়েকে দেখতে যায়। সেই যাত্রায় শালিকের মেয়ে সুস্থ হয়ে ওঠে। এভাবেই কিছুদিন কেটে যায়। এদিকে কালু কাক বড়লোক হওয়ার চিন্তায় দিন দিন অনেক অহংকারী হয়ে ওঠে। সে এটা ভুলে যায় যে বনের পাখিরা তাকে অর্থ দিয়ে সাহায্য করেছে। একদিন, আমাকে যে করে হোক অনেক টাকা কামাতে হবে। এই গরিব পাখিদের ঠকিয়ে আমাকে অনেক টাকা হাতিয়ে নিতে হবে। তারপর সেই টাকা দিয়ে আমি বিদেশে গিয়ে বাকি জীবনটা অনেক আরামে কাটাতে পারবো। এই বনে থাকলে আমি কোনোদিনও বড়লোক হতে পারবো না। এই গরিব পাখিগুলোকে বিনা টাকা চিকিৎসা দিতে দিতে এই বনে আমাকে পচে পড়তে হবে। এরপর কালু মনে মনে একটি বুদ্ধি বের করে আর সব পাখিদেরকে ডাকে। বনের সব পাখিরা, তোমরা সবাই জানো যে আমি একজন ভালো ডাক্তার, কিন্তু তারপরেও তোমাদেরকে ভালোভাবে চিকিৎসা দিতে পারছি না। তার কারণ আমাদের বনে কোনো হাসপাতাল নেই। একটি হাসপাতাল বানাতে অনেক টাকার দরকার, যা আমার একার পক্ষে দেওয়া সম্ভব নয়।
তাই তোমরা যদি সব পাখিরা মিলে আমাকে অর্থ দিয়ে সাহায্য করো, তাহলে আমি তোমাদের সবার সুষ্ঠুভাবে চিকিৎসা সেবা দিতে পারবো, বুঝেছো? কালুর এমন কথা শুনে সবাই রাজি হয়। এরপর বনের সব পাখিরা কেউ জমি বিক্রি করে, কেউ আবার বইয়ের গহনা বিক্রি করে, আর সেসব টাকা কালুর হাতে দেয়। কালুর কাছে এভাবে অনেকগুলো টাকা জমা হয়। অনেক টাকা একসাথে দেখে কালু ভীষণ খুশি হয়। আহা, এত তাড়াতাড়ি আমি এত টাকার মালিক! এবার আর দেরি করা ঠিক হবে না। 2-1 দিনের মধ্যেই সুযোগ বুঝে আমাকে বিদেশে পালিয়ে যেতে হবে। এখন বাজারে গিয়ে আমি বরং 3টে রং কিনে আনি। এরপর কালু বাজারে যায় আর 3টি রঙের কৌটা নিয়ে আসে। এখনো রোদ আছে, যাই তাড়াতাড়ি গিয়ে কলা গাছের ছড়ি 3টে রং করে ফেলি, নয়তো কেউ আবার দেখে ফেলবে। যেমনি বলা তেমনি কাজ। এরপর কালু দ্রুত রঙের কৌটা 3টি নিয়ে তার মায়ের লাগানো সেই কলা গাছ 3টির সামনে আসে, আর কৌটা থেকে রং বের করে 3টি কলা গাছের কলার ছড়িতে রং করে আর বাড়িতে চলে আসে। পরের দিন সকালবেলা কালু কাক বিদেশে যাওয়ার জন্য তৈরি হয় আর বনের সব পাখিদেরকে জরুরি খবর দেয়। তখন সব পাখিরা এসে একত্রে কলা গাছের সামনে দাঁড়ায়। কি ব্যাপার কালু দাদা, তুমি হঠাৎ কোথায় যাচ্ছো? তুমি না বলেছিলে বনে হাসপাতাল বানাবে? হ্যাঁ বলেছিলাম তো। তোমরা সবাই মন দিয়ে শোনো, জরুরি একটা মিটিং এর কারণে আমাকে আজকে বিদেশে যেতে হবে। তোমাদের কথা চিন্তা করে আমি বিদেশ থেকে আনা একটা দামি ঔষধ এই 3টে কলা গাছে দিয়েছি, যার ফলে এই 3 গাছে 3 রঙের কলা ধরেছে। এই 3 রঙের কলা কোনো সাধারণ কলা নয়, এগুলো মহা ঔষধি কলা। যতদিন না হাসপাতাল তৈরি হচ্ছে ততদিন তোমরা তোমাদের যে কোনো অসুখ হলে এই 3 রঙের কলা রস করে খাবে, কেমন? আমার কথা কি তোমরা বুঝতে পেরেছো সবটা? ও আচ্ছা, এই ব্যাপার। দেখেছো সবাই কালু দাদা আমাদের নিয়ে কত চিন্তা করে। টুনির কথা শেষ হতে না হতে মুষলধারে বৃষ্টি শুরু হয়, আর বৃষ্টির পানিতে ভিজে রং করা কলাগুলোর রং উঠে যায়। আর এই অবস্থা দেখে সব পাখিরা অনেক অবাক হয়ে যায়। এদিকে কালু এই অবস্থা দেখে কালু কাক দৌড়াতে শুরু করে। কালুর দৌড় দেখে সব পাখিরা বুঝে যায় যে কালু কলায় রং করে তাদেরকে বোকা বানিয়েছে আর টাকা নিয়ে বিদেশে চলে যাচ্ছে। দেখ দেখ, ঠকবাজ কালু পালিয়ে যাচ্ছে। ধরো ধরো সবাই মিলে, কালুকে ধরে ওর পাপের শাস্তি দাও সবাই। এরপর পাখিরা দৌড়ে কালু কাককে ধরে আর অনেক মারতে থাকে। ও বাবা গো, ও মা গো, মরে গেলাম গো, মরে গেলাম। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো তোমাদের ঠাকুরের কথা ভাববো না। ওরে বাবা রে, ছেড়ে দাও, আর মেরো না। এরপর কালু তার ভুল বুঝতে পারে আর সবার কাছে ক্ষমা চায়। বনের পাখিরা কালুকে ক্ষমা করে দেয় আর তারপর কালু আর কাকলের বিয়ে হয়। এরপর থেকে কালু সর্বদা বনের পাখিদের বিনা টাকায় চিকিৎসা সেবা দেয়। তো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট